পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে বড় লাভ দিয়েছে বাংলাদেশ। 3 ধাপে গিয়ে টাইগারদের অবস্থান এখন ষষ্ঠ। নেপালে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিতের মিশনে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ। সেমির মঞ্চে শক্তিশালী ভারতের বিপক্ষে চাপমুক্ত থেকে এমন মামলা অপ্রত্যাশিত কথাটা বলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার পাকিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচে বড় জয় পাওয়ার কারণে এবার বড় সুসংবাদ পেল বাংলাদেশ ক্রিকেট টিম। দর্শক বন্ধুরা, টেস্ট চ্যাম্পিয়নশিপে বেশ কিছু ধাপ উন্নত করেছে। অন্যদিকে এবার সাকিব আল হাসানের উপর এই মামলাকে কেন্দ্র করে এবার তার সতীর্থ এবং সেই সাথে কোচরা এবার সাকিব আল হাসানের পক্ষ নিয়ে একের পর এক নানা প্রতিবাদ করে যাচ্ছে। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত সাকিব আল হাসান সেই মামলা থেকে মুক্তি পেতে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার বাংলাদেশের ক্রীড়াঙ্গনের নানা বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই বর্তমানে ক্রীড়াঙ্গনের নানা বিষয়গুলো। ঐতিহাসিক জয়ের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে বড় লাভ দিয়েছে বাংলাদেশ। 3 ধাপে গিয়ে টাইগারদের অবস্থান এখন ষষ্ঠ স্থানে। নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করেছিল বাংলাদেশ, কিন্তু পরের 3 ম্যাচে টানা হারে টেবিলের 9 নম্বরে নেমে যায় তারা। রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের পর পরিবর্তন এসেছে পয়েন্ট টেবিলে। শ্রীলঙ্কার সমান 24 পয়েন্ট থাকলেও হেড টু হেডে টেবিলের 6 নম্বরে টাইগাররা। 9 ম্যাচে 6 জয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। এর পরের 3টি স্লট যথাক্রমে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের দখলে। 7-এ সাউথ আফ্রিকা, 8-এ পাকিস্তান আর তলানির দল ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনে ভাসছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দেশের সংকটের মুহূর্তে এমন জয় সবার মাঝে স্বস্তি ফিরিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দলগত চেষ্টায় এমন জয় এসেছে বলে জানিয়েছেন মিরাজ শরীফুলরা। পরের টেস্টেও টাইগারদের কাছে এমন ধারাবাহিক পারফরমেন্সের প্রত্যাশা জানিয়ে পোস্ট করেছেন সাবেক ক্রিকেটাররা। ফ্যাসিবাদী সরকারের পতন, বন্যা, নানা কারণে অস্থির সময় পার করছে দেশ। এমন কঠিন সময়ে রাওয়ালপিন্ডি থেকে এলো দারুণ সুখবর। দেশের টেস্ট ইতিহাসে 20তম জয়টা আরও একটা কারণে বেশি গর্বের। পাকিস্তানের মাটিতে যে কোনো ফরম্যাটে এই প্রথম তাদের হারাতে পেরেছে টাইগাররা। রাওয়ালপিন্ডির ঐতিহাসিক জয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে টাইগার বন্দনা। বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দলকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন তিনি। সেখানে তিনি আরও জানান, দেশের সার্বিক সংকটাপন্ন পরিস্থিতি এবং বন্যার ফলে সৃষ্ট ক্রান্তিকালে এই ঐতিহাসিক জয় কিছুটা হলেও স্বস্তির। টাইগারদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন তিনি। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে এ জয় অন্য সবার চেয়ে আলাদা। নিজের জন্মদিনটা জয়ের উৎসবে রাঙিয়ে তুলতে পেরে গর্বিত অধিনায়ক। টি-20 বিশ্বকাপে নানা অপ্রাপ্তি ও সমালোচনার পর দেশের মানুষকে আনন্দে ভাসাতে পেরেছেন তিনি। জয়ের পর ড্রেসিং রুমের আনন্দঘন মুহূর্তের একটি ছবি পোস্ট করেছেন শান্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ করেছেন টাইগার অধিনায়ক। পাকিস্তানকে 10 উইকেটে হারানোর পর টাইগারদের ভালোবাসা ও অভিনন্দনে সিক্ত করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। রাওয়ালপিন্ডির এ জয় দেশের ক্রিকেটের এগিয়ে যাওয়ার পথ আরও সুগম করবে বলেও মনে করেন তিনি। অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ জয়ের একটি মুহূর্ত পোস্ট করে দলকে ভালোবাসায় সিক্ত করেছেন। পেসার রুবেল হোসেন লিখেছেন, পাকিস্তানের মাটিতে এ জয় শুধু দলের না, পুরো বাংলাদেশের। মাঠের লড়াইয়ে যারা ভূমিকা রেখেছেন 22 গজে, যারা বল হাতে ঝড় তুলেছেন, সেই মেহেদী হাসান মিরাজ পোস্ট করে জয়ের কৃতিত্ব দিয়েছেন সতীর্থদের। এ জয় পুরো বাংলাদেশের মানুষকে উৎসর্গ করেছেন দলের জয়ে ভূমিকা রাখা পেসার শরীফুল ইসলাম। সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটের অস্থিরতা কেটে গিয়ে আলোর মশাল জ্বালানোর প্রত্যয় ছিল তার পোস্টে। সতীর্থদের শুভেচ্ছা জানিয়ে পেসার তাসকিন লিখেছেন, গ্রেট এফোর্ট এগেইনস্ট পাকিস্তান। পারভিন আক্তার, সময় সংবাদ। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের পর স্বস্তির সুবাতাস দেশের ক্রিকেট আঙ্গনে। এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে কথা বলছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমার মনে হয় না তারা নেগেটিভ ব্যাগেজগুলো নিয়ে মাঠে নামে। তারা শুধু তাদের খেলার কথাই ভাবে, তারা ওইভাবেই কিন্তু
ওইভাবেই কিন্তু তারা নিজেদেরকে তৈরি করে যেন অন্য কোনো চিন্তা অদৌ না আসতে পারে। তার ক্ষেত্রে বলে তাই, ওকে যখন বল দেওয়া হয় ওর অন্য কোনো চিন্তাই থাকে না, ও শুধু ব্যাটসম্যানকে নিয়ে চিন্তা করে ও কোথায় বল করবে, কী হতে পারে, এর বাইরে কোথায় কোনো চিন্তায় রাখে না। হ্যাঁ, অন্য সময় আসতে পারে, কিন্তু যখন বল হাতে পায় এবং বল করতে যায় আমার মনে হয় না অন্য কোনো চিন্তার মাথায় কাজ করে। এটাই বোধহয় ওকে অন্যদের থেকে আলাদা করে। অন্যদেরকে আমরা দেখেছি, আমাদের প্লেয়ার অনেককে দেখেছি, বিভিন্ন ঘটনা, বিভিন্ন সমালোচনা ওদের ন্যাচারাল খেলাটা খেলতে দেয় না, কিন্তু সাকিবের ক্ষেত্রে বোধহয় সেটা ঠিক না। স্যার, সারা দেশে একটা পরিবর্তনের ডাক। ক্রিকেটারদের পারফরমেন্স বা তাদেরকে কি মোরালি এই ঘটনাটা বুস্ট করেছে কিনা, কারণ পারফরমেন্স আমরা দেখছি পরিবর্তন। অবশ্যই করেছে, আমাদের সবাইকে করেছে, কিন্তু সারা বাংলাদেশকে করেছে। কিন্তু আমরা যদি দেখি বন্যা দুর্গতদের জন্য সারা দেশের মানুষ কি করছে আমরা তো দেখছি, কিন্তু যা পৃথিবীতে কোথাও এরকম দৃশ্য কোনোদিন কেউ দেখে নেই। মানুষের পাশে মানুষের দাঁড়ানোর যে ব্যাপারটা, নিজের জীবন বিপন্ন করে দাঁড়ানোর যে ব্যাপারটা, এটা আমাদের সবাইকে অন্যভাবে কিন্তু ইন্সপায়ার করেছে। কিন্তু এবং ওরা কোনোভাবে এর বাইরে না দিক, ওরাও এটা দেখছে, ওরাও অনুভব করছে, ওরাও জানে যে ওরা এই বাংলাদেশের একটা অংশ, ওদের দায়িত্বটা কী এবং ওদের দায়িত্বটা কত বড়, এটাও সেটা ওরা অনুভব করে এবং নিশ্চিত যে সামনেও সেটা চলমান থাকবে। নেক্সট টেস্ট চলা অবস্থায় সাকিবের সঙ্গে আপনার কোনো কথা হয়েছিল? খালেদ মাহমুদ সুমন বলেছেন যে বোর্ড থেকে তিনি বলেছিলেন যে সাকিবের সঙ্গে দেখার জন্য, আপনি কোনো কথা তার সাথে বলেছিলেন? আমার তো দুটো রোল আছে ওর সাথে, আমি বোর্ডের থেকে আমি কোনো কথা বলিনি, বাট আমি ওর মেন্টর হিসাবে, ওর কোচ হিসাবে আমি কথা বলেছি, ওর পারফরমেন্স নিয়ে কথা নিয়ে এগুলি কথা বলেছি, সেটার সাথে বোর্ডের কোনো সম্পর্ক নেই। সো ওইটা আমি ওই রোলটা প্লে করেছি ওখানে, ওই যে কীভাবে কী করলে ভালো করতে পারবে সেটা নিয়ে আলাপ হয়েছে। অনেক কথাবার্তা হতো যেটা প্রভাব ফেলতো টিমের উপর। তো সেইখান থেকে যদি বিবেচনা করি এক্সট্রা একটা প্রেজেন্স টেস্ট পেয়েছি। আমি জানি না আগে কী হতো সেটা তো আমি সামনাসামনি দেখিনি, বাট শুনেছি অনেক কিছু, বাট সামনাসামনি আমি দেখিনি। বাট আইডিয়াল সিচুয়েশন হলো যে এরকম একটা দল যখন বাইরে খেলতে যায় তাদেরকে পুরো ফ্রিডম দেওয়া উচিত। ওখানে দলে যারা আছে সিদ্ধান্ত নেওয়ার জন্য, তাদেরকে যদি সিদ্ধান্ত নেওয়ার পুরো ফ্রিডম দেওয়া হয় তাহলে ওদেরকে পিছনে তাকাতে হয় না। যদি পিছন থেকে একটা রশি টেনে রাখা হয় তাহলে কিন্তু তারা নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত নিতে পারবে না। সিদ্ধান্ত যে সবসময় ঠিক হবে তা নয়, কিন্তু ফ্রিলি সিদ্ধান্ত নেওয়াটা খুব জরুরি। ক্রিকেট যে কোনো স্পোর্টসে, ক্রিকেটে তো অবশ্যই। সো ওখানে অ্যাকচুয়ালি কোচ আছে, ওখানে ক্যাপ্টেন আছে, সিলেকশন কমিটির চেয়ারম্যান আছে। সো আই থিঙ্ক দে আর গুড এনাফ টু টেক এনি ডিসিশন, সেটা টিম সিলেকশন হোক বা যে কোনো ব্যাপারই হোক না কেন, যার যেখানে যে দায়িত্ব তারা সেই দায়িত্বটুকুলো পালন করবে। আমাদের কাজ হচ্ছে তাদেরকে সাপোর্ট করা, যে কোনো দিক থেকে তাদের সাপোর্ট করা বোর্ডের তরফ থেকে, বাস এর বেশি কিছু না। কিন্তু হয়তো কিছুটা করেছে, আমরা জানি যে এবার ওদের সাথে রেগুলার যোগাযোগ করার মতো কেউ ছিল না বা তেমন কিছু ঘটেনি, সেটা একটা কারণ হতে পারে। আমি নিশ্চিত করে বলতে পারি না যে সেটাই একটা কারণ, বাট সেটার কারণ হতে পারে। বাংলাদেশের এই টেস্ট জয়টা যে ভাই লাইভ আছে কিন্তু উজ্জ্বল ভাই, এর আগে বাংলাদেশের প্রিপারেশন কেন ছিল আপনি জানেন? মে 25 থেকে বাংলাদেশ টাইগার্স অ্যান্ড দে প্রিপেয়ার ফর আ লং টাইম। প্রথম প্রশ্ন থেকে এই লং টার্ম প্রিপারেশনটা কতটা ইম্পর্টেন্ট ছিল ফর দিস রেজাল্ট, অ্যান্ড গোয়িং ফরওয়ার্ড আপনারা কি এই ধরনের লং টার্ম প্রিপারেশন দিবেন কিনা অ্যাজ আ মানে বিফোর এই টেস্ট সিজন, আনলাইক যে 15 দিন? এটা হলো ফার্স্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন থেকে যে এই জয়ের পরে অনেকে হাতুরু সিংকে নিয়ে বলছে এটা হাতুরু সিংয়ের মাথা থেকে এসছে। আপনার কি মনে হয় যে একটা কোচ যদি জাস্ট 15 দিন বা 7 দিন 10 দিন আগে একটা টিমের সাথে যোগ দেয়, তারপরে তার মাথা থেকে এমন বেড়ে গেল যে পুরো বাংলাদেশ আগের আড়াই মাস যে কাজ করলো এটা আসলে কোনো মূল্য থাকলো না? মানে হাউ ডু ডিফাইন This question goes out of my track. The second question. লোকাল কোচের মানে আমরা কথা বলছি যে হাতুরু সিংয়ের থেকে এই ধরনের জয় আসছে, বাট তার আগে তো লোকাল কোচরাও কাজ করছে। না, ডেফিনেটলি। এই যে লোকাল কোচদেরকে যে সবসময় মানে বাংলাদেশ অলওয়েজ ডিসপাইট দেয়ার মানে পারফরমেন্স তাদেরকে যে অলওয়েজ পিছিয়ে রাখা হয়, হাউ ডু সি দিস? মানে সেখানে মিডিয়ার একটা দায় আছে ডেফিনেটলি, কারণ মিডিয়া কখনো সেটাকে উল্লেখ করে না। হয়তো আমরাও করি না,
আমরা বলতে বোর্ড থেকে সেটা আমরা সেভাবে অ্যাপ্রিসিয়েট করি না, বাট মিডিয়াও সেভাবে হাইলাইট করে না, কিন্তু আমাদের লোকাল কোচদের কন্ট্রিবিউশন কোথায় কতটুকু আছে সেটা কন্ট্রিবিউট করে না। আমরা চাইবো যে যার যতটুকু কন্ট্রিবিউশন আছে সেটা যেন উঠে আসে, কিন্তু কারণ এটা খুব ইম্পর্টেন্ট যে সেটা একটা দল, এটা একটা বিশাল একটা কর্মযজ্ঞ, কিন্তু এখানে অনেক ধরনের কাজ আছে। প্রত্যেকটা কাজ যদি আমরা সুচারুভাবে করতে পারি তাহলে আলটিমেটলি হয়তো ভালো করার সম্ভাবনা থাকবে। সেখানে প্রত্যেকটা জায়গাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার যারা ভালো কাজ করবে। তো আমাদের লোকাল কোচ ডেফিনেটলি ভালো কাজ করেছে, এরা লম্বা সময় ধরে যে ট্রেনিং ক্যাম্পটা করেছে তার একটা এফেক্ট এখানে নিশ্চয়ই আছে, ডেফিনেটলি। আর হাতুল সিকাস ফিউচার ইন বাংলাদেশ, মানে when a coach is coaching in a camp, তখন যদি আমরা বলি যে তার তখন এটা ফ্রম কোচিং পয়েন্ট অফ ভিউ, আমি আপনাকে অ্যাজ এ কোচ দেখব না, ইউ আর এ কোচ ইয়োরসেলফ। আপনি নিশ্চয়ই জানেন যে একটা কোচ যখন মানে একটা না 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 আমার মনে হয় যদি আমি অ্যাজ এ কোচ আমি বলতে পারি যে আমি যেভাবে দলটাকে খেলতে দেখলাম, আমার মনে হয়েছে ড্রেসিং রুমটা ভালো অবস্থায় আছে। ড্রেসিং রুম ভালো অবস্থায় রাখার জন্য কোচের একটা ভূমিকা কিন্তু রাখতে হয় কিন্তু। সো এই কৃতিত্বটা হয়তো ওকে দিতে হবে ডেফিনেটলি, বাট একটা কোচকে মূল্যায়ন করতে হবে তার লম্বা সময়ের যে কাজ, সেই কাজের উপর ভিত্তি করে মূল্যায়ন করতে হবে। বাট এই টেস্ট ম্যাচে যখন দলটা জিতেছে এবং জেতার মধ্যে যেই ডমিনেশনটা আমরা দেখেছি, জেতার মধ্যে যে ডিকটেট করার স্ট্রেংথ আমরা দেখেছি, সেখানে সবারই ভূমিকা আছে কিন্তু। এখানে সিলেকশন কমিটির চেয়ারম্যান ওখানে ছিলেন, ক্যাপ্টেন বলি বা কোচ বলি, সিনিয়র প্লেয়ার্স বা অল প্লেয়ার্স, সবারই ভূমিকা আছে কিন্তু। সো একটা ভালো উইন, ক্রেডিট গোস টু এভরিবডি। ফাহিম ভাই, একটা টেস্ট আমরা জিতেছি, লোকাল কোচ আমরা একাধিক নিউজ করেছি, এখন মনে হয় না বাংলাদেশের হেড কোচ হিসাবে লোকাল কাউকে আপনি দেখতে চান? এর আগে আপনি একাধিকবার বলেছেন। নেক্সট স্যার, আমরা জানি যে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমরা মোটে 3টা ওয়ানডে খেলবো, পাকিস্তান সায়েন্সের সঙ্গে বা আমাদের একটা দল খেলছে। এটা তো আর লাভ নেই, এটা টেস্ট ম্যাচ না লাভ। আর একটা ব্যাপার, মিরাজ এই ম্যাচে খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করেছেন। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে তিনি 72 এর মতো করেছেন, পরে বোলিংয়েও 4 উইকেট নিয়েছেন। মিরাজের পারফরমেন্সটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই টেস্টে? এক্সট্রাঅর্ডিনারি, কারণ অপোজিশন যখন মনে করে 6টা উইকেট পড়ে যাওয়ার পরে বাংলাদেশি তো বাকিটা আপনি নিয়ে নেওয়া যাবে, তখন 7 নম্বরে লিটন কুমার দাস আসে এবং তারপর সেই উইকেটে যখন যায়, যখন মিরাজ আসে তখন ধরে নিয়ে এই উইকেটগুলি বোধহয় নেক্সট 2-3 ওভারের মধ্যে চলে যাবে, কিন্তু সেটা যখন যায় না এবং ওখান থেকে বিশাল কন্ট্রিবিউশন আসে, বেশ বড় একটা কন্ট্রিবিউশন এসছে বোধহয় মুশফিক এবং মিরাজের কাছ থেকে, সেটা কিন্তু ভেরি ভেরি ডিসকারেজিং অপোজিশনের জন্য। এবং মিরাজ, আমরা সবসময় দেখে এসেছি মিরাজ ইজ এ কোয়ালিটি ব্যাটসম্যান, কিন্তু আর আমার ধারণা ওর বেস্ট আমরা এখনও দেখিনি, বাট হি ইজ এ কোয়ালিটি ব্যাটসম্যান। এবং উইকেটে কিছুটা সাহায্য ছিল অফ স্পিনারের জন্য, ডানহাতি ব্যাটসম্যান যখন সে বোলিং করেছে, অফ স্টাম্পের বাইরে কিছু প্যাচ ছিল, ওখানে কাজে লাগিয়েছে সে। বাট ডেফিনেটলি একটা অলরাউন্ডার হিসেবে আস্তে আস্তে গড়ে উঠছে এবং সেটা আমাদের জন্য খুব প্রয়োজন হবে, অবশ্যই খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় আমাদের জন্য। মিরপুরে কথা বলছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। বাংলাদেশের বিপক্ষে হারের পর শান বাবরদের সমালোচনায় পাকিস্তানের সাবেকরা পিচ ও দল নির্বাচন করা নিয়েও সংশ্লিষ্টদের কটাক্ষ করতে ছাড়েননি কিংবদন্তি ক্রিকেটার শাহিদ আফ্রিদি। এছাড়া ঐতিহাসিক জয়ের পর পিসিবি চেয়ারম্যান বাংলাদেশের প্রতি সৌজন্যতা দেখালেও মহসিন নাকভিকে খোঁচা দিতে ছাড়েননি সাবেক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। 10 উইকেটের হার, এই ধরনের পিচ তৈরির সিদ্ধান্ত, 4 পেসার খেলানো ও জেনুইন স্পিনার না রাখা অবশ্যই প্রশ্নের জন্ম দেয়। হোম কন্ডিশন সম্পর্কে সচেতনতার অভাব স্পষ্ট দেখতে পাচ্ছি আমি। সঙ্গে পুরো টেস্টে বাংলাদেশ যে ধরনের ক্রিকেট খেলেছে সেটার কৃতিত্ব তাদের দিতেই হবে। বাংলাদেশ অসাধারণ খেলেছে, পুরো ম্যাচে দাপট দেখিয়েছে, এটা তাদের ঐতিহাসিক জয়। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানাই। বাংলাদেশের প্রশংসা করে বিপাকেও পড়েছেন পিসিবি চেয়ারম্যান। দলের পরাজয়ের জন্য সমানভাবে তাকেও দায়ী করছেন সংশ্লিষ্টরা। এছাড়া পাকিস্তান ক্রিকেট নিয়ে তার লক্ষ্য কি তা নিয়েও প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। খোঁচা দেওয়ার ছলে এমন হারি কি তার ভীষণ কিনা তা জানতে চেয়েছেন ফাওয়াদ। এদিকে বাংলাদেশের বিপক্ষে আত্মবিশ্বাসের অভাবে হেরেছে পাকিস্তান, এমন মন্তব্য করেছেন পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। এশিয়া কাপে ভারতের বিপক্ষে লজ্জাজনক হারের পর থেকেই দলের এমন অবস্থা হয়েছে বলে মনে করেন তিনি। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে পাকিস্তানের সাথে এই টেস্ট জয়ের কারণে এবার বাংলাদেশের
টেস্ট চ্যাম্পিয়নশিপে কিছুটা উন্নত পেয়েছে এবং সেই সাথে এবার নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে সাকিব আল হাসানের উপরে যেই মামলা করা হয়েছিল, তবে সেই সকল মামলা নিয়ে এবার শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রীড়াঙ্গনও জেগে উঠেছে এবং সেই সাথে কোচ নাজমুল হাসান ফাহিম যেই সকল কথাগুলো বলেছেন এগুলো সত্য। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি অতি শীঘ্রই সাকিব আল হাসানের মামলা প্রত্যাহার হতে চলেছে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।